আমাদের হসপিটালে অর্গান ওয়াইজ ট্রিটমেন্ট হয়। 5 ইয়ার সার্ভাইভাল রেট হচ্ছে 65%। ওয়ান অ্যান্ড অনলি হসপিটাল যেটা লিড গোল্ড সার্টিফাইড। বছরে আপনাদের এখান থেকে ক্যান্সার ট্রিটমেন্ট কত মানুষ পায়? বিগত 4-4.5 বছরে মোটামুটি আমরা 5 থেকে 6 লাখ লোকের ট্রিটমেন্ট আমরা করেছি। এআই ইন্টিগ্রেশন করে কি ধরনের আপনারা নতুন ইনোভেশন ইন্ট্রোডিউস করছেন? চ্যাটজিপিটির মতো আরেকটা ভার্সন আমরা নিয়ে আসছি, যেটা হচ্ছে আপনাদের মেডিকেল সিমটম অ্যানালিসিস, আপনার কোনো ইমিডিয়েট কোনো রেসপন্স লাগবে যেটা আসলে গুগল থেকে আপনার অথেন্টিসিটি পাওয়া যায় না, এগুলো আপনি ওই অংশে এটা কনজিউমারদের জন্য আমরা করছি। আপনাদের সামনের প্রজেক্ট কি? সারা বাংলাদেশে আমরা আসলে 30টা স্যাটেলাইট ক্যান্সার সেন্টার করতে চাই। দর্শকদের শুভেচ্ছা দিয়ে টিভিএস স্পেশালে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার খান। আজকে আমাদের স্পেশাল গেস্ট হচ্ছেন সাকিব শামীম। উনি ল্যাবেট ক্যান্সার হসপিটালের এমডি এবং উনি হাইলি কোয়ালিফাইড একজন এই সেক্টরে, হেলথ সেক্টরে একজন ইনভেস্টর, I would say entrepreneur and a businessman. সো আমরা সাকিব ভাইকে ওয়েলকাম করছি। সাকিব ভাই, আমাদের শোতে আজকে আসার জন্য ধন্যবাদ। আমি প্রথমে একটু শুরু করি, আপনার এক সম্পর্কে একটু জানি যে আপনি কিভাবে এই সেক্টরে আসলেন, কোথায় পড়াশোনা করলেন এবং এই সেক্টরে কেন? জি, আসসালামু আলাইকুম। আমি সাকিব শামীম, আমি ম্যানেজিং ডিরেক্টর ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার অ্যান্ড ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ল্যাবেট গ্রুপ। তো আসলে আমার বাবা ডাক্তার এম শামীম, উনি ফাউন্ডার, চেয়ারম্যান এবং ল্যাবেট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। উনি এই ব্যবসা 80-র দশকে শুরু করে এবং এটা আমাদের পারিবারিক ব্যবসা। আমি হচ্ছে সেকেন্ড জেনারেশন এবং এই পারপাসে আসলে আমার ব্যবসায় ওনার হাতে ধরে আমি ব্যবসায় এসেছি। আমার ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে। মূলত আমি আপনার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আপনার ক্লিনিক্যাল সার্ভিস অপারেশনসের উপর মাস্টার্স করেছি। তারপর আমি MBA করেছি ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে। তারপর আমি ইউকের অক্সফোর্ড থেকে আমি মাস্টার্স করেছি ফাইন্যান্সের উপর এবং আমি মাল্টিপল ফেলোশিপ করেছি। আমার ফেলোশিপ হচ্ছে আপনার লজিস্টিক্স, সাপ্লাই চেনের উপর এবং আমি বিজনেস কমার্সের উপর আমার ফেলোশিপ আছে, প্লাস আমি চার্টার্ড মার্কেটারও। আচ্ছা, সো আপনি কিভাবে ল্যাবেডে, কতদিন ল্যাবেডের সাথে যুক্ত হলেন? আমি ল্যাবেডে 2011 সাল থেকে আমি ল্যাবেডের সাথে যুক্ত এবং আমি ল্যাবেড ফার্মাসিউটিক্যালস থেকে আমার কাজ শুরু হয়েছে। তখন আমাদের ফ্যাক্টরিটা মাত্র শুরু হয়েছে, তখন কনস্ট্রাকশন থেকে আমি কাজ করছিলাম অ্যাজ অ্যান বিজনেস অ্যাসোসিয়েট হিসাবে। তারপর আমি ওখানে 3 বছর কাজ করেছি। কাজ করার পর তারপর আমি আবার ল্যাবেট কার্ডিয়াক হসপিটালে আমি এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার হিসেবে আমি কাজ করি কিছুদিন। তারপর আমি আবার স্পেশালাইজড হসপিটালে কাজ করি। তারপর আমি ল্যাবেট গ্রুপের 7 বছর পর আমি ল্যাবেট গ্রুপের দায়িত্ব পাই অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে। তারপর আমি বিগত 5 বছর ধরে আপনার 2020 সালে আমি ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং চিটাগং হসপিটালের ফাউন্ডেশন থেকে আমি কাজ শুরু করেছি অ্যাজ আ কো-ফাউন্ডার হিসেবেও বলতে পারেন। এবং আমি চিটাগং 100 বেডের একটা হসপিটাল করেছি আর ধানমন্ডিতে ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার করেছি। এই হসপিটালটা সম্পর্কে বলেন, এটার অনেক ধরনের ফিচার সম্পর্কে আমরা শুনি, আপনার মুখ থেকে শুনতে চাই। জি, বাংলাদেশে তো আসলে ক্যান্সারের একটা অনেক বড় গ্যাপ রয়েছে, বিশেষ করে এই নন কমিউনিকেবল ডিজিজগুলোতে, ক্যান্সার, স্ট্রোক। তো আমরা তখন চিন্তা করলাম যে আসলে কোনো কম্প্রিহেন্সিভ কোনো জায়গা নাই, মানে আসলে এক ছাদের নিচে সব চিকিৎসা পাওয়া যাবে। তো এ থেকে আসলে আমাদের চিন্তা হলো যে একটা ক্যান্সার হসপিটাল করা যায় কিনা। তো প্রথমে আসলে অনেক আমরা বাধা পেয়েছি এবং অনেকেই আমাদেরকে নিরাশ করেছিল যে আসলে এটা খুব রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে যায়। কিন্তু
আমরা 2003 সালে কার্ডিয়াক হসপিটাল করে আমরা যেই সাকসেস অর্জন করেছি এবং আজকে কার্ডিয়াকের জন্য কোনো মানুষের বিদেশে যেতে হয় না, তা আমরাও তখন এই যাত্রাটা শুরু করলাম। এবং এই হসপিটালের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি এখানে ডায়াগনোসিস থেকে আপনি একদম প্যালিয়েটিভ পর্যন্ত এবং ইভেন এন্ড অফ লাইফ কেয়ার সার্ভিসও আমাদের এখানে আছে। যেমন আমি বলি, আমাদের এখানে ডায়াগনোসিসের জন্য আমাদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, আমাদের এখানে প্রপার ডায়াগনোসিসের জন্য আমাদের ফ্লো সাইটোমিটার, আমাদের জেনোমিক ল্যাব, এবং আমাদের ট্রিটমেন্টের জন্য এখানে স্টেট অফ দ্য আর্ট সার্জারি সেন্টার্স, এবং হচ্ছে আমাদের প্রপার গ্যাস্ট্রো সেন্টার, ব্রেস্ট সেন্টার। এবং এখানে আসলে আমাদের হসপিটালে অর্গান ওয়াইজ ট্রিটমেন্ট হয়। যেমন আমাদের গাইনি অঙ্কোলজি, ক্যান্সার নিয়ে কাজ হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ হচ্ছে, আমাদের এখানে লাং ক্যান্সার নিয়ে কাজ হচ্ছে। সেপারেটভাবে অর্গান ওয়াইজও আমরা কাজ করি, যেটা আসলে খুবই বাংলাদেশে কোথাও ভাবে হচ্ছে না। এবং এখানে আরেকটা যেটা ব্যাপার আমি বলতে চাই যে আমাদের যে সাকসেস রেট, এটা একটা ফেনোমেনাল ইন আ সেন্স যে আমাদের এখানে সার্ভাইভাল রেট, আপনার 5 ইয়ার সার্ভাইভাল রেট হচ্ছে 65%। স্পেশালি লাংয়ের ক্ষেত্রে, লিভার ক্যান্সারের ক্ষেত্রে, এবং ব্রেস্টে আমাদের সার্ভাইভাল আরও বেশি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা আমরা পুরোপুরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের ফ্যাসিলিটিটা করা। প্রোটোকল আমরা গ্লোবাল গাইডলাইনগুলো আমাদের ডক্টরসরা ফলো করে, এবং এটা জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেড হসপিটাল, প্লাস এটা ওনলি হসপিটাল, ওয়ান অ্যান্ড অনলি হসপিটাল যেটা লিড গোল্ড সার্টিফাইড। এখানে একটা প্রশ্ন, যে আপনারা বছরে আপনাদের এখান থেকে ক্যান্সার ট্রিটমেন্ট কত মানুষ পায়? আমাদের এখানে বছরে আমরা শুরু থেকে আমি বলবো যে আমরা বিগত 4-4.5 বছরে মোটামুটি আমরা 5 থেকে 6 লাখ লোকের ট্রিটমেন্ট আমরা করেছি। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আপনাদের এই হাসপাতাল থেকে বা আপনাদের ল্যাবের থেকে যে কন্টিনিউয়াস কি রিসার্চ হয়, মানে একটা ভালো হাসপাতালের হওয়ার তো অন্যতম গুণ হচ্ছে, দিক হচ্ছে যে সেখানে রিসার্চ হয়, ফাইন্ডিং হয়, ডেভেলপমেন্ট হয়। কারণ এই মেডিকেল সায়েন্স কোনো স্ট্যাটিক কোনো না। তো আমাদের এখানে আসলে বিভিন্ন বিগ ফার্মা কোম্পানিজের কিছু ক্লিনিক্যাল ট্রায়ালস হয়। তারপর আমাদের এখানে প্রতি বছর ক্যান্সারের যে বড় কনফারেন্সগুলা, আপনার অ্যাস্ট্রো, এসকো, এসমো, এখানে আমাদের প্রতি বছর 1-2 পেপার পাবলিশড হয়। হাইপোফ্রেকশন ব্রেস্ট রেডিয়েশন থেরাপি নিয়ে আমাদের হচ্ছে, আমাদের PSMA, পেট স্ক্যান, প্রোস্টেট ক্যান্সার রিলেটেড বিভিন্ন ট্রিটমেন্ট, এগুলো নিয়ে আমাদের কন্টিনিউয়াস আমাদের এখানে যেহেতু অনেক ডেটা প্রডিউস হয়, আমাদের ট্রিটমেন্ট এফিকেসি এবং আসলে আরও কীভাবে ডেভেলপ করা যায়, কি নিউ টেকনিক্স, এগুলো নিয়ে আমাদের অনেকগুলো আমরা রিসার্চ পাবলিশ করেছি। আরেকটা বিরাট আসপেক্ট হচ্ছে যে ধরেন আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে গিয়ে ট্রিটমেন্টের জন্য যায়। সো এটার কিন্তু দুইটা সাইড আছে। একটা সাইড হলো যে বাংলাদেশে অনেকে হলো মানে ওই হেলথ কেয়ারটা পায় না। আরেকটা হলো যে অফেন অনেকে বলে যে বাংলাদেশে প্রাইভেট সেক্টর আছে, কিছু বেশ ভালো সলিউশন দেয়, কিন্তু দে ক্যানট অ্যাফোর্ড ইট। ওখান থেকে ইন্ডিয়াতে গেলে আগে, এখনকার সিচুয়েশন আমি জানি না, ইন্ডিয়াতে গেলে ওর থেকে কম দামে হয়। সো এই জায়গাগুলো আপনারা অ্যাড্রেস করেন কিভাবে? জি, আসলে আমাদের দেশে ডক্টরস বা নার্সেস রেশিও অনেক লো, এবং আমি কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ লাইক ইন্ডিয়া আর চায়না, থাইল্যান্ড, এগুলো যদি আমরা হিসাব করি, আমাদের মাত্র 10,000-এ একজন মাত্র ডাক্তার, নার্স হচ্ছে মাত্র 0.5। তো আসলে সেক্ষেত্রে এখানে আমাদের স্কিলড যে ম্যান ফোর্স, আমাদের যে নার্সেস, ডক্টরস, এটা আমরা ওভাবে ডেলিভারি করতে পারতেছি না। এটা প্রথমত একটা বিষয়। সেকেন্ড, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে ফ্যাসিলিটিস ওরকম আপ টু দ্য মার্ক হচ্ছে না। প্রায় আজকে স্বাধীনতার পর বড় হেলথ কেয়ার গ্রুপ আপনি 3-4টাই দেখবেন, যেখানে আপনি যদি ইন্ডিয়ার সাথে আমরা কম্পেয়ার করি, অলরেডি
40-50টা বড় বড় এরকম গ্রুপ হয়ে গিয়েছে এবং তাদের মাল্টিপল হসপিটালস, 40টা-50টা হসপিটালস। তো আসলে এখানে মেইন প্রবলেমটা হচ্ছে যে আমাদের পলিসিটা সাপোর্ট করছে না, আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের সমস্যা, আর ট্রিটমেন্টের যে খরচের কথাটা আপনি বললেন, আমরা এতটুকু বলতে পারি যে আমাদের যে এখন কারেন্ট যে ট্রিটমেন্ট কস্ট, বিশেষ করে আমি যদি ক্যান্সার কার্ডিয়াকের কথা বলি, সেটা ইন্ডিয়ার এ লেভেলের হসপিটালের থেকে কম। আচ্ছা, কিন্তু হ্যাঁ, ইন্ডিয়ায় আসলে টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 সিটিজ ওয়াইজ আপনার হসপিটাল ভাগ করা, যেটা আমাদের দেশে নাই। তো প্রবলেমটা হয় যে যখন আমাদের দেশের মানুষরা টিয়ার 2 সিটিতে যাচ্ছে বা টিয়ার 3-তে বা যায়, বা হয়তো বা টিয়ার 1-এ আপনার অনেক ক্যাটাগরির হসপিটাল থাকে, তো ওগুলো হসপিটালে যখন যাচ্ছে তখন কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট খরচ হয়তো বা কম, কিন্তু আপনি যদি ওভারঅল খরচ হিসাব করেন আমি বলবো বেশি। কারণ ওখানে আপনার প্রথমত ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, আপনার সাথে 1-2 লোক যেতে হয়, অনেক দিন থাকতে হয়, বাসা ভাড়ার একটা ব্যাপার থাকে, খাওয়া দাওয়া বানানোর একটা ব্যাপার থাকে। তো এগুলো যদি, এই কস্টগুলো আমরা যদি হিসাব করি, আমি বলবো যে অনেক ট্রিটমেন্ট আমাদের এখানে খরচ সীমার মধ্যে আছে। কিন্তু আমি আবারও বলবো যে কোয়ালিটি কামস উইথ আ প্রাইস। যারা ভালো কোয়ালিটি হসপিটাল করছে অবশ্যই প্রাইসিংটা একটু বেশি থাকবে, কিন্তু আমাদের এখন উচিত যে গভর্নমেন্টের টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 সিটি ওয়াইজ হসপিটাল কি গ্রেড হবে, কি কি জিনিস থাকতে হবে, এগুলো ভাগ করে দেওয়া উচিত। আচ্ছা, এইখানে আবার ফিরে আসে, আপনি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট করেছেন, আসলে অনেকগুলো পয়েন্টই আসে। সেটা হলো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 56 বছর, কিন্তু বাংলাদেশে আপনি যেটা বললেন যে মাত্র 5-6টা হলো যারা মেডিকেল এন্টারপ্রাইজ করেছে প্রাইভেট সেক্টরে, অথচ সারা বিশ্বেই প্রাইভেট সেক্টরে, মেডিকেল সেক্টরে একটা বিরাট রোল আছে। এবং ওই অভিজ্ঞতার আলোকে যে কোন পলিসিগুলো আসলে এখানে ব্যারিয়ার হিসেবে কাজ করছে এবং সেই পলিসিগুলোকে কিভাবে অ্যাড্রেস করা উচিত। জি, যদিও আমাদের এখানে অনেক অল্প গ্রুপ বা কিছু সাহসী উদ্যোক্তারা এই প্রজেক্ট এত বড় বড় হসপিটালগুলো করেছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে এখনো আমরা প্রাইভেট মালিকরা অলমোস্ট 65% বেড সার্ভিস সাপোর্ট আমরা দিচ্ছি। আর এখানে আসলে পলিসি ব্যারিয়ারটা যেটা হচ্ছে যে প্রথমত যে আমাদের ইন্টারেস্ট রেটটা এখানে অনেক বেশি, কারণ হেলথ আসলে একটা ফুড, এগুলো একটা প্রায়োরিটি সেক্টর। এখানে আমাদের 15-16% ইন্টারেস্ট সার্ভ করতে হয়। আর হসপিটাল আর কনজিউমার বিজনেসে ডিফারেন্স আছে অনেক। আসলে একটা হসপিটালে আমাদের এক একটা মানুষকে হ্যাপি করতে হয়, যেটা কনজিউমারের ক্ষেত্রে অনেক সময় এটা দরকার পড়ে না। এখানে আপনার যেহেতু সার্ভিস ইন্ডাস্ট্রি, প্রতিটা কাস্টমার খুবই গুরুত্বপূর্ণ। তো সমস্যাটা হয় যে একটা হসপিটালের আসলে ব্রেক ইভেন করে ব্যাংকের টাকা দিতে দিতে আপনার অলমোস্ট 8-10 বছর সময় চলে যায়। তো যখন একটা বড় বিনিয়োগ হয়, যেরকম একটা 200 বেডের ক্যান্সার হসপিটাল আপনি আজকে করতে গেলে প্রায় 500 কোটি টাকা আপনার খরচ হবে। তো এত টাকা আপনি যখন বিনিয়োগ করবেন, আমাদের যে এখন পলিসি সেটা ধরেন 2-3 বছর পর থেকে আপনার 3 বছর পর থেকে রিপেমেন্ট করতে হয়। তো সমস্যাটা হয় যে তখনই সমস্যাটা শুরু হয় যে আসলে রিপেমেন্ট স্কেডিউল এগুলো আসলে ম্যাচ করতে পারে না দেখে অনেক হসপিটাল আসলে পড়ে যাচ্ছে। সো একটা ব্যাংকিং সাইডে একটা সাপোর্ট, অবশ্যই ব্যাংকিং সাইডে সাপোর্ট দরকার এবং এটা একটা জরুরি দরকার। সেকেন্ড আমি বলবো যে আমাদের এখানে 99% আমদানি নির্ভর, আমাদের ইকুইপমেন্ট, কনজিউমেবল, স্পেয়ার পার্টস। তো স্পেয়ার পার্টসে এবং কনজিউমেবলের ডিউটি অনেক বেশি। তো এটাও একটা কারণ যে আমাদের হেলথ সেক্টরের খরচ বেশি। খরচটা বেশি এই কারণে যে আমাদের যে রিএজেন্টগুলো আসে, আমাদের যে ডিসপোজেবলসগুলো আসে, এগুলো অনেক এক্সপেন্সিভ। এখানে প্রশ্ন করি, আপনারা কি এই যে ধরেন প্রত্যেকটা দেশের তো ডিউটি বা ট্যাক্স স্ট্রাকচারের একটা ফিলোসফি থেকে ডিউটিটা ধরে যে এটা লাক্সারিয়াস, এটা আমাদের খুব প্রয়োজন নাই,
কিন্তু এই হেলথে এই যে আপনি বলছেন যে অনেক ডিউটি বেশি, তো এখান থেকে আপনাদের থেকে সরকারের কাছে ফিডব্যাক যায় নাই, তখন তাদের এটা কি? জি, আমাদের ক্যাপিটাল মেশিনারিজ যেটা করেছে যে যেমন একটা সিটি স্ক্যান, এমআরআই, এগুলো ক্ষেত্রে ডিউটিটা আমাদের 1%, কিন্তু প্রবলেমটা হয়ে যায় যে ধরেন সিটি স্ক্যান, এমআরআই এর প্রচুর স্পেয়ার পার্টস দরকার হয়, কিংবা একটা ল্যাবের মেশিনের প্রচুর রিয়েজেন্ট দরকার হয়, কারণ প্রতিদিন টেস্ট হতে থাকে। তো ওখানকার ওই রিয়েজেন্টস বা স্পেসিফিক ওই ডিসপোজেবলস, কনজিউমেবলস এর ডিউটিটা অনেক বেশি এবং ট্যাক্স অনেক বেশি, এবং এটা ম্যাক্সিমাম সময় ডিস্ট্রিবিউটাররা নিয়ে আসে। তো প্রবলেম হয় যে এগুলো কারণে আমাদের খরচটা আরো বেড়ে যায়। আমরা কথা বলেছিও, আমরা এটা বিভিন্ন প্রপোজাল দিয়েছি, এবারের গভর্নমেন্টকেও আমরা প্রপোজাল দেওয়া হয়েছে এগুলো কমানো যায় কিনা। তো অলরেডি কিছু লাইফ সেভিং প্রোডাক্টসের ডিউটি ট্যাক্স স্ট্রাকচার কমিয়ে দিয়েছে। তো আমি মনে করি যে আসলে লাইফ সেভিং প্রোডাক্টে এগুলো ডিউটি 1 বা 0% থাকা বেটার, তাইলে আমরা আমাদের ট্রিটমেন্টের খরচও কমাতে পারবো। রাইট। সো এটা হলো একটা হলো যেগুলো এক্সিস্টিং ব্যারিয়ার, বাট ধরেন আমাদের দেশের এখন রাইট নাও ইনভেস্টমেন্টের সিনারিও কি? আপনি তো অ্যাজ এ আপনি একজন উদ্যোক্তা এবং আপনি এই সেক্টরের নতুন নতুন অনেক কিছুই করছেন, যেটার একটু পরে আপনাকে প্রশ্ন করব। সো এইখানে কি করলে রাইট নাও বাংলাদেশের ইনভেস্টমেন্টের সিনারিওটা আপনি কিরকম পাচ্ছেন এবং এর থেকে সলিউশনটা কি? আমাদের দেশ তো আসলে অনেক সম্ভাবনার দেশ, এবং এখানে 18 কোটি মানুষের দেশ, এবং আমাদের জাতি হিসাবেও আমরা অনেক পরিশ্রম করি, এবং এখানে অনেক আমাদের রেমিটেন্স যোদ্ধারা তারা বাইরে কাজ করছে এবং টাকা পাঠাচ্ছে। আসলে প্রবলেমটা হচ্ছে যে আমাদের টোটাল বিজনেস ইকোসিস্টেমে তা এখন আমাদের সাপোর্ট করছে না বলতে যে একটা ট্রেড লাইসেন্সও আজকে আমাদের ওপেন করতে 15-20 দিন চলে যায়, একটা লিমিটেড কোম্পানি করতে মাসখানেকের উপর চলে যাচ্ছে। আমাদের বিভিন্ন অ্যাপ্রুভালসগুলো যখন আমাদের নিতে হয়, যেমন আমি যদি হসপিটালের ক্ষেত্রে বলি, প্রায় 43টা অ্যাপ্রুভাল আমাদের লাগে। তো 43টা অ্যাপ্রুভাল আমাদের নিতে মোটামুটি মানে 3-4 বছর চলে যাচ্ছে একটা হসপিটালে। হ্যাঁ, একটা হসপিটালে টোটাল আপনি ফায়ার থেকে শুরু করে আপনার ড্রাগস পারমিশনের থেকে শুরু করে আপনার রাজুক থেকে শুরু করে সবকিছু। এটা কি শুধুই হসপিটালের ক্ষেত্রে নাকি অন্যান্য ইন্ডাস্ট্রি? অবশ্যই এটা অন্যান্য ইন্ডাস্ট্রিরাও সেম সাফারার হচ্ছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতেও ওনারা একটা ট্রেড লাইসেন্স করতে ওনাদের অনেক সমস্যা হয়, ওই ফায়ার যেহেতু প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট অনেক প্রবলেম হচ্ছে। তো আসলে আমাদের ইন বিজনেস এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিতে মানে ইজ অফ ডুইং বিজনেসে উই আর 169 আউট অফ 189 কান্ট্রিজ। সো এখান থেকে আসলে বোঝা যায় যে আসলে আমাদের এখানে ব্যবসায়িক পরিস্থিতি এবং পরিবেশটা কতটা প্রতিকূলতার ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এগুলো আসলে দ্রুত স্ট্রাকচারের ভিতর থাকা দরকার, আনা দরকার, উচিত না। এইখানে তো বিভিন্ন সময় ওয়ান স্টপ সার্ভিস এই সেই কত কিছু বলে, এই সে হাসিনা গভর্নমেন্টের সময় থেকে শুনি, এখনো শুনি যে ওয়ান স্টপ একটা জায়গায় নিয়ে আসবে, বাট ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, রাইট? হ্যাঁ, এটা আসলে এভাবে হয় না, এবং আসলে চেষ্টা করার পরেও আসলে পারতেছে না। আমাদের সদিচ্ছার অভাবও আছে। সরকারকে শুধু একতরফা দোষ দিলেও হবে না, আমাদেরও সদিচ্ছার অভাব আছে, আমাদের অনেস্টির অভাব আছে। তো আমাদের প্রতিটা জায়গায় আসলে আমাদের যে খরচ মানে আপনার মিসেলেনিয়াস এক্সপেন্স যেটা আমরা এখন বলি, এই মিসেলেনিয়াস এক্সপেন্স ইজ ভেরি হাই। খরচ সোজা কথা। হ্যাঁ, এটার খরচটা আসলে অনেক বেশি, অনেক খরচ করতে হয়। তো এগুলোতেই আসলে আমাদের সব প্রবলেমস গুলো, এবং এখন এমনও কিছু কিছু ব্যাপার হয়ে যায় যে খরচ করলেও হয় না, খরচ করলেও আপনি কাজটা করতে পারতেছেন না। তো এই স্ট্রাকচার, এই কারণেই আসলে আমাদের বিজনেসটা প্রবলেম হয় যে যখন আমরা ব্যাংক থেকে লোনটা নেই, আমাদের হয়তো বা এইম করি যদি আমরা 3 বছরে শুরু করব বা 2 বছর পর শুরু করবো, এটা আসলে 4-5 বছর এমনি হয়ে যায়। তো তখন যেটা হয় যে আপনার
ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ড বা আইডিসিপি টা অ্যাড হতে থাকে। মানে ইন আদার ওয়ার্ডস এই যে আদার মিসেলেনিয়াস কস্ট এটা হলো বিল্ট ইন উইথ এভরি প্রজেক্ট, বিকজ আপনি ওইটা ছাড়া আপনি আগাইতে পারবেন না। কিন্তু যখন ব্যাংকের থেকে আপনি লোন নিচ্ছেন তখন তারা এইটা কনসিডারেশনে নেয় না, যেখানে একটা মিসেলেনিয়াস কস্ট মিসেলেনিয়াস কারণে যে ডিলে হতে পারে। এটা আসলে নিবে না, কারণ আমি প্রাইভেট ব্যাংক বা যে ওভারঅল ব্যাংকিং আমি বলবো তারাও তো ব্যবসা করতেছে, তারাও আমানতকারী টাকা নিচ্ছে, তারাও আমাদেরকে ব্যবসা করার জন্য টাকা দিচ্ছে। তো এই খরচটা আসলে কন্টিজেন্সি ফান্ডটা আগে আমাদের 5% ছিল, 7%-এ গেল, এটা এখন আমাদের 15% রাখতে হয়, এবং ব্যাংকাররাই বলে আপনি এটা 15% রাখেন, কারণ আপনার অনেক খরচ। তো তখন আসলে বুঝি না যে আসলে কি খরচ, যখন করার সময় বোঝা যায় যে আসলে তো অনেক খরচ। এরই হচ্ছে অবস্থা বর্তমান। 15% হলো বাংলাদেশের বর্তমান হলো যে কোনো কাজ করতে গেলে দুর্নীতির কমপক্ষে প্রজেক্টের মধ্যে 15% চলে যায়। আচ্ছা, আমি এবার একটু নেগেটিভ থেকে একটু পজিটিভে যাই। আমি জানি যে আপনারা অনেক ধরনের নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন এবং এগুলো সম্পর্কে বলেন। আপনারা আইটি ফিল্ডে, প্যাটেন্ট ফিল্ডে এবং এআই ইন্টিগ্রেশন করে কি ধরনের আপনারা নতুন ইনোভেশন ইন্ট্রোডিউস করছেন? জি, আমি এখন আসলে কারেন্টলি আমরা ল্যাবেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা কোম্পানি করা হয়েছে, ভার্চুকেয়ার বিডি করা হয়েছে, লাইফ প্লাস বাংলাদেশ যেটা গত 7 বছর ধরে আমাদের বাংলাদেশের মানে লিডিং 360 ডিগ্রি হেলথ টেক একটা প্ল্যাটফর্ম, যেখানে অলমোস্ট 5 লাখ ইউজার আছে। তো ল্যাবেড এআই নিয়ে আমি বলতে চাই যে এটা হচ্ছে একটা আমাদের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমরা তৈরি করেছি 6 to 7 বিলিয়ন ডেটা সেট নিয়ে, এবং গত 1 বছর ধরে আমরা কাজ করেছি। এখানে মূলত 2টা প্রোডাক্ট আমাদের, ল্যাবেড জিপিটি এবং লুনা। তো ল্যাবেড জিপিটিটা হচ্ছে এটা বোথ সাইড, ডক্টর সাইডেও যে সেকেন্ড অপিনিয়ন তারা নিতে পারবে, আমাদের বিভিন্ন অ্যানালিসিস, প্রেডিকশনস এবং আমাদের সিমিলারিটি, এগুলো অনেক ইন্ডেক্সের বেসিসে ওনারা একটা রিপোর্ট যদি ওনারা আপলোড করে ওখানে টিউমার আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা এটা দিতে পারবে। সো এটা কি আপনারা অলরেডি ব্যবহার করছেন? হ্যাঁ, এটা আমরা অলরেডি অফিশিয়ালি লঞ্চড এবং আমরা অলরেডি ট্রায়াল বলতে মানে আমরা অলরেডি কমার্শিয়ালি চলছে। শুধু ল্যাবের ভিতরে নাকি আপনারা বাইরেও? এটা ওপেন, এখন পর্যন্ত ওপেন। মানে আমি কি অ্যাজ এ ইউজার গিয়ে আপনাদের ওয়েবসাইট থেকে এটা ইউজ করতে পারবো? না, এটা আপনি এভাবে পারবেন না, কারণ এটা হচ্ছে এন্টারপ্রাইজ সলিউশন। এটা ডিরেক্টলি আমাদের সাথে কথা বলে আমরা তখন আপনাদের সাথে এতগুলো ইউজার ইউজ করবে, আমরা আপনাকে সলিউশনটা দিব। বাট হ্যাঁ, আমরা চ্যাট জিপিটির মতো আরেকটা ভার্সন আমরা নিয়ে আসছি, এটা আমাদের 1 মাসের ভিতর লঞ্চ হবে, যেটা হচ্ছে আপনাদের মেডিকেল সিমটম অ্যানালিসিস এবং হচ্ছে আপনার কোনো ইমিডিয়েট কোনো রেসপন্স লাগবে যেটা আসলে গুগল থেকে আপনার অথেন্টিসিটি পাওয়া যায় না, এগুলো আপনি ওই অংশে এটা কনজিউমারদের জন্য আমরা করছি। এটা কি ল্যাবেড ওয়েবসাইটে পাওয়া যাবে? এটা ল্যাবেড জিপিটিতে পাওয়া যাবে। এটা এখনো আমাদের মানে আমাদের ট্রায়াল ফেজে আছে। আমরা আগামী মাসে এই কনজিউমার এন্ডের যেটা এটা আমরা লঞ্চ করব। আর ওটা হলো প্রফেশনাল এন্ডে, ডক্টরদের এইড করার জন্য, ডক্টরস এবং হসপিটালসের জন্য, ডক্টর এবং হসপিটাল। আর আরেকটা হচ্ছে আমাদের লুনা, যেটা হচ্ছে আপনার এআই পার্সোনাল এআই ম্যানেজার, যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি স্পেসিফিক, সব ইন্ডাস্ট্রির জন্যই প্রযোজ্য। মানে ক্যারেক্টারটা আপনার একজন সাংবাদিকও হতে পারবে, একজন আপনার লর পরামর্শও দিতে পারবে আপনাকে, আপনার যদি মেডিকেল অ্যাডভাইস লাগে সেটাও দিতে পারবে, এবং হচ্ছে আপনার যদি কোনো পারচেজ আপনি করতে চান বা আপনার কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, এটা কমপ্লিটলি আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে হ্যাঁ কাজ করবে। আচ্ছা আচ্ছা, এই দুটা হলো আপনারা হলো হাসপাতালের ইন্টারনাল কাজে ব্যবহার করতে? না, এটা আমাদের নট অনলি হসপিটাল, এটা আমাদের সবার জন্য ওপেন। আচ্ছা, ল্যাবের জিপিটিটা এখন হসপিটালের জন্য আমরা লিমিটেড করেছি, বাট নেক্সট ফেজ আমরা হয়তোবা 1 মাসের ভিতর আমরা কমপ্লিট ওপেন করে দেব। এছাড়া আপনারা বললেন যে কতগুলো আপনারা প্যাটেন্ট করেছেন, আমাদের এই রিলেটেড যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড, এখন এটা যেহেতু একটা নেক্সট চতুর্থ বিপ্লব, তো প্রতিটা জিনিসেরই আসলে আমাদের যে প্রসেস এবং আমাদের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, এগুলো আমাদের প্রায়
এক একটা প্যাটেন্ট আমরা প্রায় 70-80 পৃষ্ঠা করে আমরা ফাইল করেছি। আমাদের প্রায় 8টা প্যাটেন্ট আমরা জমা দিয়েছি এবং এটা অলরেডি আমাদের জার্নালে আপনার রিভিউতে আছে। আশা করি আমাদের মাসখানেকের ভিতর পাবলিশ যদি হয়ে যায়, কেউ যদি কোনো অবজারভেশন না দেয়, তাহলে ওয়ার্ল্ডে আমরাই হব ফার্স্ট টাইম এরকম প্রোডাক্ট নিয়ে। আর কেউ যদি কোনো অবজারভেশন দেয় তখন সেক্ষেত্রে হয়তো বা আমাদের আর একটু টাইম লাগবে, বাট আমরা বলতে পারি যে এশিয়ায় এরকম সার্ভিস এখন পর্যন্ত কেউ শুরু করে নাই। চাইনিজরাও করে নাই বলছেন? আমি বলতে চাই যে চাইনিজরা আপনার লুনার রিলেটেড কাজকর্ম করছে, বাট এখন পর্যন্ত ল্যাবেট জিপিটি যেটা নিয়ে আমরা কাজ করতেছি ওরকম ওনারা এখন পর্যন্ত শুরু করে নাই। এইটা টিমটা কি, এটা কি ল্যাবেট আইটির আন্ডারে? না, এটা আমাদের একটা সেপারেট কোম্পানি এবং এখানে আমাদের নিজস্ব দেশের আমাদের ভালো আমাদের অনেক বিদেশি থেকে পড়ে এসেছে, এরকম ছেলেপেলেরা এসেছে তা অভিজ্ঞতা সহ, এবং আমাদের কিছু বিদেশের কিছু প্রফেসরদের সাথে আমরা অ্যাডভাইজার হিসেবে রেখেছি করে আমরা মডেলটা তৈরি করেছি। আচ্ছা। এবং এটা আমরা আপনার লামা এবং চ্যাট জিপিটিরও আপনার কিছু অংশ আমরা ইন্টিগ্রেটেডও করেছি। আপনারা যে ধরেন এই যে সফটওয়্যার সলিউশন যেগুলো বানাচ্ছেন, অনেকগুলোই করেছেন, এগুলো কি বাংলাদেশে তো ধরেন মোস্ট অফ দ্য হসপিটাল তো খুব মানে টেকনোলজি ব্যবহার করে না, খুব একটা করে না। আপনারা হয়তো করছেন, হয়তো কয়েকটা হাসপাতাল করছে। তো এটা কি আপনারা কি বাংলাদেশের অন্য জায়গায় দিবেন, না এই সফটওয়্যারগুলোকে আপনারা পরবর্তীতে কি করবেন? আসলে এটা তো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এবং সলিউশন আমরা কিছু সেল করি। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইডই, মানে স্পেসিফিক্যালি আমরা মিডল ইস্ট এবং হচ্ছে আমাদের এই আদার সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ যেগুলো আছে, ইন্ডিয়া, আমাদের শ্রীলঙ্কা, আমাদের নেপাল, আমাদের থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, এগুলো জায়গায় আমরা কর্মকাণ্ড আমরা শুরু করেছি। এটার ক্ষেত্রে আরেকটা এডিশনাল প্রশ্ন করি, আপনি বলছিলেন যে একটা ভার্চুয়াল হসপিটাল প্রোগ্রাম আপনারা লঞ্চ করবেন, এটা সম্পর্কে একটু বলেন। জি, এটা খুব একটা ইন্টারেস্টিং প্রজেক্ট, যদিও এটা আমাদের এখনো আমরা ডেভেলপ করছি। এটা আসলে আমরা একটা ভার্চুয়াল হসপিটাল বিল্ড করছি। এটা আপনার অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্মে হচ্ছে, ইউনিটির প্ল্যাটফর্মে আমরা করতেছি। তো এটা আসলে আমি সোজাভাবে বলতে পারি যে আমরা যে ভিআর গ্লাস যে আমরা পরি, তা আমরা তখন সাধারণত আসলে গেম খেলি বা আমরা হয়তো বা কিছু অগমেন্টেড চ্যাট করি, কিন্তু আসলে এখানে আরো অনেক কাজ করা যায় এই ফিল্ডে, সেটা হচ্ছে মেডিকেল ফিল্ডে। এখানে আসলে আমাদের যে ড্রাই ট্রেনিং গুলা যেগুলো হয়, বিশেষ করে যেগুলো দেশে ফ্যাসিলিটি নাই, যে সমস্ত দেশে, হ্যাঁ এরকমই আমাদের একটা প্ল্যাটফর্ম হবে যেখানে আপনি একজন ট্রেনি হিসাবে আপনি অপারেশন করতে পারবেন। আপনার যদি ইমার্জেন্সিতে কোনো কাজ করতে হয় আপনি কাজ করতে পারবেন। ইটস এ লার্নিং টুল। এটা আপনি লার্নিং টুল বলবো, প্লাস হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি নতুন কিছু আপনি কাজ কিছু দেখাতে চান বা আপনি একটা নতুন একটা উটি শিখেছেন, এটা এমন যে এটা একটা সারা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড থাকবে সবাই। আচ্ছা, এটা একটা প্ল্যাটফর্মটা এমন ভাবে আমরা করছি যে পৃথিবীর 10,000টা সার্জেনই আপনার হয়তো বা আমরা চেষ্টা করব তারা এই প্ল্যাটফর্মে থাকবে, যে একজন সার্জারি করতেছে, কোন একটা প্রবলেম হচ্ছে, সে অ্যাসিস্ট করতে পারবে। তো এরকম আমরা একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশের আইটি প্রফেশনালরা এটা বানাচ্ছে, মানে আপনাদের আইটি প্রফেশনালরা বানাচ্ছে? আমাদের এখানে এটা হচ্ছে, হ্যাঁ আমাদের দেশের ডেভেলপারদেরকে দিয়েই আমি কাজ করছি। আমি আমার দেশের মানুষকে বিশ্বাস করি এবং মনে করি যে প্রতিভাবান ব্যক্তি আছে আমাদের দেশে, এবং আমাদের দেশে এরকম কর্মীরা আছে এবং ওরকম ডেভেলপারসরা আছে, এবং আমি ব্যক্তিগতভাবেই দেখতেছি যে আসলেই তাদের কাজ যথেষ্ট ভালো। আচ্ছা, আপনারা এইখানে আইটিতে যদি রিজার্ভেশন না থাকে কিরকম ইনভেস্টমেন্ট করছেন বছরে? এটা আসলে আমরা করছি, এটা আমরা ডিসক্লোজ করতে চাই না, বাট আমরা আসলে আমাদের টিম সাইজ হচ্ছে মোটামুটি অলমোস্ট 40 জনের টিম সাইজ। 40 জনের। আচ্ছা, এইবার আরেকটা প্রসঙ্গে আসি, যে এটা আমাদের দেশে থেকে প্রচুর মানুষ বিদেশে কাজে যায়,
অথচ আমাদের দেশে কিন্তু কাজের মানুষ আপনার সেক্টরেই অনেক কম, আপনার নার্স পান না, নার্সের অবস্থা ডাক্তারের থেকেও খারাপ, অথচ তৈরি হয় না। এইসব ক্ষেত্রে কি আপনারা কোনো ধরনের কিছু চিন্তা ভাবনা করছেন কিনা? শুধু ডাক্তার নার্স বলে না, যে কোনো ধরেন ভালো প্রফেশনাল করার ক্ষেত্রে, যেহেতু ল্যাবেড আপনি আইটিতে আপনারা এক্সপ্যান্ড করেছেন, আই এম শিওর আপনার মাথায় আরো আইডিয়া আছে। সো এইখানে আপনারা কিভাবে করে বাংলাদেশের এই যে ব্রেন ডেভেলপমেন্ট, এখানে তো ব্রেন ড্রেন লার্জলি দেখা যায় যে খুব হাইলি প্রফেশনাল লোকজন বিদেশে চলে যায় একটা সেগমেন্ট, আর মোস্টলি হচ্ছে আপনার হলো খুব লো লেভেলের চাকরি বাকরি করতে চলে যায়, অথচ আমাদের দেশে পাওয়া যায় না। এটাকে কিভাবে করে বিল্ড করা যায়? এটার জন্য আসলে আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করছি যে হ্যান্ডস অন ট্রেনিংটা যাতে হয়। আর আমাদের এখানেও আমাদের বিভিন্ন হসপিটালেও আমরা বাইরের পার্টিসিপেন্টসদেরও ইনভাইট করছি, আমরা বিভিন্ন সংস্থাদের সাথে আমরা কোলাবোরেশন করছি, যাতে আপনার বাইরে থেকে ট্রেনার আসে, তাদেরকে আমরা হ্যান্ডস অন ট্রেনিং করাই, সার্টিফিকেট দিচ্ছি। আইটিতে আমাদের পুরো এই ক্যান্সার হসপিটালটা পেপারলেস হসপিটাল, মোটামুটি আমরা 90% কাজই আমরা ডিজিটালি করি। তো এইগুলো প্রশিক্ষণ দেওয়া। তো আর এখানে আসলে অনেক কিছু আবারও পলিসি ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সেই কারিকুলাম থেকে আসতে হবে। আমাদের যে ডক্টরসদের কারিকুলাম, নার্সদের কারিকুলাম, এগুলো আসলে ডেফিনেটলি একটা ইন্টারন্যাশনাল কারিকুলামকে বেঞ্চমার্কিং করেই করা উচিত, ভালো হবে। আমাদের এখানে যাই একটু লেখাপড়া আছে, ধরেন লোকজন তো ওইটাই ঠিক মতো ডেলিভার করতে পারে না, ভয় পায়। ধরেন নার্স তো আমাদের দেশে তো মানুষের সংখ্যা কম না, কিন্তু একটা নার্সিং স্কুল কি ওইভাবে পাচ্ছে স্টুডেন্ট না। এগুলোকে আমরা ওভারকাম করব কিভাবে? আসলে এখানে সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের নার্সিং পেশাটা কিন্তু আসলে একটা অনেক মহৎ পেশা, কিন্তু আমাদের সোশ্যাল মহৎ পেশা না, এটা বিদেশে কিন্তু হাইলি পেইড এবং আপনার ইনকাম কিন্তু অনেক অনেক বেশি। তো আসলে প্রবলেমটা আমাদের দেশে যে আমাদের দেশের ডক্টরসদের স্যালারি কিংবা নার্সদের পেমেন্ট অন এভারেজ যদি করা হয়, আসলে পৃথিবীর সাউথ এশিয়ারই সবচেয়ে লোয়েস্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানে রাইট স্কিলটা আমাদের এখানে এখনো অভাব। রাইট স্কিলের নার্স, এবং আসলে একটা নার্সকে আমরা যখন শিখাই তো তখনই আবার স্কেয়ারসিটি তৈরি হয় যে আপনার গভর্নমেন্টে কিছুদিন আগে প্রায় 4000 নার্স গভর্নমেন্ট সেক্টরে পুল করলো, তো আমাদের অলমোস্ট 30% নার্স চলে গেল। আবার নতুন নার্স নিতে হবে, আবার শিখাতে হবে, তো আবার চলে যাচ্ছে। মানে এই গেমটার ভিতরে আমরা এখনো আছি। কিন্তু আলটিমেটলি যে স্কুল থেকে যে একটা শিক্ষা নেওয়া, এবং সেক্ষেত্রে আমি আবারও বলতে চাই যে আমাদের যে ডিজিটাল এনেবলড সার্ভিসগুলা, এই ক্ষেত্রে এই মানে ট্রেনিং সেন্টারের আমাদের অভাব। আমাদের নার্সরা আসলে প্র্যাকটিক্যাল কিছু মানে পড়াশোনা অবস্থায় তারা ডিরেক্টলি এক্সপোজ হতে পারে না, কিংবা আমাদের ডক্টরসরা যারা পড়তেছে তারা আসলে রিয়েল কেস সিনারিওতে খুব কম এক্সপোজড হচ্ছে। তো এগুলো জায়গায় আমি মনে করি যে আমাদের এই অল্টারনেটিভ আরও ফ্যাসিলিটি ডেভেলপ করতে হবে। পাশাপাশি আমাদের এরকম বিভিন্ন অগমেন্টেড রিয়েলিটি বা এই ধরনের বিভিন্ন ডিজিটাল এনেবলড সার্ভিসেও আমাদের ফোকাস করতে হবে। তাইলে আমি মনে করব যে আসলে আমাদের এফিসিয়েন্সিটা আরও বাড়বে। সো আবারও গেটিং ব্যাক টু ইনভেস্টমেন্ট সিনারিও, যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে জিনিসটা অনেকটা ইনভেস্টমেন্ট সিনারিও স্টল, আপনাদের সামনের প্রজেক্ট কি? আপনি কি আর ভবিষ্যতে কিছু করতে যাচ্ছেন আপকামিং কিছু? জি, আমাদের তো আসলে অনেক প্ল্যান। আমাদের সারা বাংলাদেশে আমরা আসলে 30টা স্যাটেলাইট ক্যান্সার সেন্টার করতে চাই, কারণ আমাদের মানুষরা অনেক দূর থেকে আসে। আমরা আসলে এটাকে আপনার মাদার হসপিটাল ধরে আমরা স্যাটেলাইট সেন্টার করতে চাই, যেখানে শুধু কেমো রেডিয়েশন এগুলো হবে। আচ্ছা, এবং সেন্ট্রালি প্ল্যানিং হবে। 30টা করবেন, এটা তো খুবই, এটা আমরা করতে চাই। এবং আমরা আসলে 300 ফিটে 750 বেডের একটা হসপিটাল আমরা করার পরিকল্পনা আছে। ওটা কি ক্যান্সার নাকি জেনারেল? ওটা হচ্ছে আপনার মাল্টি স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি, বাট ওখানে আমাদের ক্যান্সার, রোবোটিক, নিউরো, মানে যে ডিজিজগুলো নিয়ে আসলে মানুষ সব
বাইরে চলে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা কাজ করব। এইখানে একটা প্রশ্ন, যে আপনারা কি ম্যান করার মতো হিউম্যান রিসোর্স পাবেন তখন, মানে 750? জি, সেক্ষেত্রে আমরা আসলে অলরেডি আমাদের সিঙ্গাপুর জেনারেল হসপিটাল এবং সিঙ্গাপুর গভর্নমেন্ট আমাদের পার্টনার, তাদের সাথে আমরা কথা বলছি। আমরা ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের সাথে কথা বলছি, আমরা মাউন্ট সাইনাই নিউ ইয়র্কের সাথে কথা বলছি। তো আমরা তাদের ওই টেকনিক্যাল সাপোর্টটা আমরা নিতে চাই, এবং আমাদের ট্রেনিং ফেলোশিপ কম খরচে কিভাবে করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, ফ্যান্টাস্টিক। একটা ছোট্ট প্রশ্ন, কথা না বললে নয়, যে বর্তমানে বাংলাদেশ ইয়াং জেনারেশন, ইয়াং পিপল অনেক, কিন্তু বাংলাদেশে কিন্তু 30s এর পর থেকে বয়স্ক জনসংখ্যা বাড়তে থাকবে, এবং বয়স্ক জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশে কিন্তু ওদের যে স্পেশালাইজ ট্রিটমেন্ট বা এটাকে নিয়ে তেমন কিছু দেখি না। আপনাদের কি কোনো প্ল্যান আছে, বা নট জাস্ট ল্যাবে, আপনাদের সেক্টরে কোনো কিছু আপকামিং কিছু দেখেন কিনা? না, ওল্ড পপুলেশন এটা নিয়ে তো আসলে আমাদের এখানে একটা চিন্তার বিষয়, এবং এখানে কাজ করার অনেক সুযোগ আছে। তো আমি ন্যাশনাল পলিসি জানি না, আমি আসলে এটা সম্পর্কে ন্যাশনাল পলিসি আদৌ হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে ল্যাবেড আমরা অপরাজয় হসপাইস কেয়ার অ্যান্ড প্যালিয়েটিভ সেন্টার আমরা করেছি, যেখানে আসলে আমাদের এটা হচ্ছে আমাদের এই হসপিটালের পাশের বিল্ডিং, হ্যাঁ, একটা আলাদা সেপারেট ফ্যাসিলিটি, যেখানে আসলে শুধু এন্ড অফ লাইফ কেয়ার না, এখানে আমরা আসলে অনেক লোক রোগী আপনার ভালো হয়েও ফেরত এসেছে। তো তাদেরকে আনন্দ দেওয়া, তাদের বেসিক ফিজিওথেরাপির সাপোর্ট, তাদেরকে একটু গান শোনানো, আর্ট, এভাবে, এবং এটা খুব কম খরচে 1000 টাকায় আমরা থাকা খাওয়া সহ পার ডে আমরা একটা মিনিমাম চার্জ আমরা রাখি। তারা এখানে, এটা আমাদের একটা অলমোস্ট এটা আমাদের সিএসআর অ্যাক্টিভিটিস এর মতনই এটা আমরা করেছি, যাতে আমাদের পেশেন্টরা এবং আমাদের যারা ভ্যালুয়েবল কাস্টমার পার্টনার্স ওরা যাতে ভালো থাকে। আচ্ছা, সো আমরা প্রায় শেষ করে আসছি। আপনার কোনো মেসেজ যদি থাকে ফর বিজনেস ডেভেলপমেন্ট বা বিজনেস কমিউনিটি নিয়ে, সেটা আপনি আমাদের আপনার ভিশনটা একটু বলেন। জি, আসলে আমাদের 5ই আগস্টের পর এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, এবং এত ইয়াং আমাদের জেনজির এত বড় একটা আমরা রেভলিউশন দেখলাম। তো এখন আসলে সময় হচ্ছে যে আমাদের বিজনেস কমিউনিটির জন্য এরকম একটা রেভলিউশন দরকার, যেখানে আসলে আমাদের ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস, ব্যাংক ইন্টারেস্ট, মানে এগুলো কথা বলার মতো যাতে লোক থাকে, এবং আমরা ব্যবসায়ীরা যাতে একসাথে কাজ করতে পারি। আমাদের প্রবলেম হয়ে গেছে যে আমাদের আসলে কক্ষিগত কিছু ব্যবসায়ীদের কারণে আজকে আমরা হয়তোবা নেগলেক্টেড হয়ে গিয়েছি, আমাদেরকে হয়তোবা সাপোর্ট করা হচ্ছে না। বাট আমি মনে করি যে এটা একটা সময় যে একই সাথে একটা সিঙ্গেল ভয়েস রেজ করা, যেটা আমাদের বিজনেসম্যানদের এবং আমাদের ওমেন এন্টারপ্রেনার্সদের পক্ষে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদের আমি শিওর এখান থেকে অনেক কিছু জানলাম আমরা, এবং মেডিকেল সেক্টরে এআই এর ব্যবহার এবং অন্যান্য আইটি রিলেটেড সলিউশনস, সেগুলোর সম্পর্কে আমরা জানলাম, যেটা ল্যাব এইড নিয়ে আসছে। সো দর্শকদের যদি আমাদের প্রোগ্রাম ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন।